ধনী হওয়া আর ধনী থাকা এই দুটো কি একই জিনিস? বেশিরভাগ মানুষই ভাবে হ্যাঁ, কিন্তু সত্যিটা হলো এই দুটো সম্পূর্ণ আলাদা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন সম্পদ অর্জন করার চেয়ে সেটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন একটা শিল্প। চলুন শুরু করা যাক। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? ধনী হওয়ার জন্য কত রাস্তা, কত কৌশল, কিন্তু সেই সম্পদটা ধরে রাখার জন্য দরকার হয় একদম অন্যরকম একটা মানসিকতার। আর সেই একটা উপায় হলো মিতব্যয়ী হওয়া। আর এটা সবসময় মাথায় রাখা যে যা কিছু অর্জিত হয়েছে তা চলেও যেতে পারে। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা প্রায় ১০০ বছর পেছনে ফিরে যাই। ১৯২৯ সাল আমেরিকার শেয়ার বাজারে এক ভয়ঙ্কর ধস নেমেছে। আর সেই সময়ের দুই ব্যক্তির গল্প শোনা যাক। একদিকে ছিলেন জেসি লিভারমোর, যাকে বলা হতো তার সময়ের সবচেয়ে কিংবদন্তি স্টক ট্রেডার, আর অন্যদিকে ছিলেন অ্যাব্রাহাম জার্মানস্কি, একজন কোটিপতি রিয়েল এস্টেট ডেভেলপার। ১৯২৯ সালের সেই ভয়ঙ্কর বাজার ধসে তাদের দুজনের ভাগ্য যেন দুটো ভিন্ন মেরুতে চলে গেল। অক্টোবর ১৯২৯-এর সেই সপ্তাহটা আমেরিকার ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। মাত্র এক সপ্তাহের মধ্যে শেয়ার বাজারের মূল্যের ১/৩ বেশি হাওয়া হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় বিশ্বজুড়ে সেই বিখ্যাত গ্রেট ডিপ্রেশন। ভাবুন একবার সেই দৃশ্যটা। ২৯শে অক্টোবর জেসি লিভারমোর যখন বাড়ি ফিরলেন, তার স্ত্রী ডোরোথি ভয়ে একেবারে কাঁপছেন, কারণ ওয়াল স্ট্রিটের বড় বড় বিনিয়োগকারীরা আত্মহত্যা করছেন এমন সব খবর তখন চারপাশে। কিন্তু জেসি তার পরিবারকে যা বললেন তা ছিল অবিশ্বাস্য। তিনি আসলে বাজারের পতনের উপরেই বাজি ধরেছিলেন। তার লাভটা ছিল এক কথায় চোখ ধাঁধানো। তিনি মাত্র একদিনে আজকের টাকার হিসাবে প্রায় $৩ বিলিয়ন কামিয়েছিলেন। রাতারাতি তিনি হয়ে গেলেন পৃথিবীর অন্যতম ধনী একজন মানুষ। লিভারমোরের এই বিশাল সাফল্যের ঠিক উল্টো দিকে আব্রাহাম জার্মানস্কি তার সবকিছু হারিয়ে ফেলেন। তাকে শেষবার দেখা গিয়েছিল ওয়াল স্ট্রিটের রাস্তায় হতাশ হয়ে ঘুরতে। এরপর তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। গল্পটা তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? একজন বিজয়ী আর একজন পরাজিত। এই গল্পটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে। ধনী হওয়া আর ধনী থাকা এই দুটো আসলে সম্পূর্ণ ভিন্ন দুটো দক্ষতার খেলা। এখানেই গল্পে আসল মোড়টা আসে। যদি ভাবা হয় লিভারমোর তার বাকি জীবনটা সেই সম্পদ নিয়ে সুখে শান্তিতে কাটিয়েছিলেন, তাহলে কিন্তু ভুল হবে। ১৯২৯ সালের ওই অসম্ভব সাফল্যের পর লিভারমোর যেন নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি আরও অনেক বড় বড় বাজি ধরতে শুরু করলেন, প্রচুর ধার করলেন, আর শেষ পর্যন্ত তার সবকিছু হারালেন। হ্যাঁ, ঠিক জার্মানস্কির মতোই তিনিও দেউলিয়া হয়ে যান, এবং তার জীবনের শেষটা হয় খুব করুণ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সম্পদ অর্জনের জন্য ঝুঁকি, সাহস আর আশাবাদী একটা মনোভাব লাগে, কিন্তু সেই সম্পদটা ধরে রাখতে প্রয়োজন হয় ঠিক তার উল্টো জিনিসগুলোর: নম্রতা, ভয় আর এই উপলব্ধি যে যা কিছু খুব সহজে এসেছে তা চলেও যেতে পারে। তাহলে আসল দক্ষতা কোনটা? আসল দক্ষতাটা হলো টিকে থাকা, অর্থাৎ লম্বা সময় ধরে এই খেলায় টিকে থাকার ক্ষমতা। মানে টিকে থাকা মানে হলো বাজারের সব রকম ঝড় ঝাপটা সত্ত্বেও নিজেকে এমনভাবে গুছিয়ে রাখা যাতে কোনোভাবেই খেলা থেকে ছিটকে পড়তে না হয়, কারণ সবচেয়ে বড় লাভটা কিন্তু সেখানেই হয়। এমনকি দুনিয়ার সবচেয়ে সফল ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোর একটা সেকোয়া ক্যাপিটালের প্রধান মাইকেল মরেজও কিন্তু একই কথা বলেন। তাদের সাফল্যের মূল কারণ হিসেবে তিনি এই টিকে থাকার ভয় বা প্যারানয়ার কথাই বলেন। এমনকি যারা একেবারে চূড়ায় বসে আছে তারাও কিন্তু সবসময় সেখানে থাকতে পারে না। এই যে দেখুন, ফোর্বস সবচেয়ে ধনী ৪০০ জনের যে তালিকা, প্রতি ১০ বছরে সেখান থেকে প্রায় ২০% লোক ঝরে পড়ে। তার মানে ধনী থাকাও কিন্তু চারটিখানি কথা না। আচ্ছা, টিকে থাকাটা এত জরুরি কেন? কারণ এটা কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদুকে কাজ করার জন্য সময় দেয়। মানে যখন আপনার টাকাই আপনার জন্য নতুন টাকা কামাতে শুরু করে। আর এই ব্যাপারটা বোঝার জন্য ওয়ারেন বাফেট আর তার সঙ্গীদের গল্পটা অসাধারণ। আমরা সবাই তো ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের নাম জানি, কিন্তু তাদের আরেকজন পার্টনার ছিলেন রিক গেরেন। বাফেটের মতে গেরেন তাদের মতোই বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার একটা সমস্যা ছিল, তার ধনী হওয়ার খুব তাড়া ছিল। আর সেই তাড়াহুড়োই কাল হল ১৯৭৩-৭৪ সালের শেয়ার বাজার যখন ৭০% পড়ে গেল। রিক গেরিন প্রচুর ধার করে বসেছিলেন, ফলে তাকে পানির দামে নিজের সব শেয়ার বাফেটের কাছেই বেচে দিতে হলো। তিনি আর টিকে থাকতে পারলেন না। ওয়ারেন বাফেটের সাফল্যের আসল রহস্যটা কিন্তু তার সেরা স্টকগুলো বাছাইতে না, বরং তিনি কি কি করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তিনি ঋণের ফাঁদে পড়েননি, ১৪টা অর্থনৈতিক মন্দার সময়ও ভয় পেয়ে সবকিছু বেচে দেননি,
আর কয়েক দশক ধরে ধৈর্য ধরে খেলাটা খেলে গেছেন। এই দীর্ঘস্থায়িত্বই আসল ম্যাজিক। তো এই টিকে থাকার মানসিকতা কিভাবে গড়ে তোলা যায়? এর জন্য 3টা খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম আছে। নিয়ম 1, নিজেকে এমনভাবে আর্থিকভাবে সুরক্ষিত করুন যেন কোনো একটা বড় ধাক্কা আপনাকে খেলা থেকে বের করে দিতে না পারে। 2, সবসময় মাথায় রাখুন যে আপনার পরিকল্পনা ভুল হতে পারে, তাই ভুলের জন্য সবসময় একটা জায়গা রাখুন। আর 3, দীর্ঘমেয়াদে আশাবাদী থাকুন, কিন্তু স্বল্পমেয়াদে যে কোনো বিপদের জন্য সতর্ক থাকুন। এই যে দ্বিতীয় নিয়মটার কথা বললাম, একবার ভাবুন তো গত 25 বছরে কি হয়ে গেছে। 9/11, 2008-এর ফিন্যান্সিয়াল ক্রাইসিস, বা এই তো সেদিন কোভিড প্যান্ডেমিক, এসবের কথা কি কেউ আগে থেকে ভাবতে পেরেছিল? সেরা পরিকল্পনাও কিন্তু এমন অপ্রত্যাশিত আঘাতে ভেঙে পড়তে পারে। তাই সবসময় একটা সেফটি নেট রাখাটা জরুরি। আর 3 নম্বর নিয়মটা মানে আতঙ্কিত আশাবাদী হওয়া, ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। যেমন ধরুন, গত 170 বছরে আমেরিকা কত যুদ্ধ, মন্দা, মহামারী দেখেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু তাদের জীবনযাত্রার মান 20 গুণ বেড়ে গেছে। তার মানে দীর্ঘমেয়াদী উন্নতি আর স্বল্পমেয়াদী বিপর্যয় দুটো একসঙ্গেই চলতে পারে। সবশেষে চলুন আবার জেসি লিভারমোরের কাছেই ফেরা যাক। সবকিছু হারিয়ে ফেলার পর তিনি একটা খুব দামি শিক্ষা পেয়েছিলেন যে অহংকারই তার পতনের কারণ। তার এই কথাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ধনী থাকার শিল্পটা আসলে নম্রতা এবং টিকে থাকার এক নিরন্তর সাধনা।